আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা ইন্টারমিডিয়েটে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নে থাকে, এবং যেটা আমরা অবশ্যই সবাই প্রায় ম্যাক্সিমাম সময় ভুল করি। আর এটার কারণে আমরা যে দ্রবণের প্রকৃতি নির্ণয় এই জাতীয় ম্যাথগুলো করতে পারি না। তো আজকে আমাদের যে কনসেপ্টটা হলো যে তুল্য সংখ্যা নির্ণয়। তুল্য সংখ্যা আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার যেটাকে বলি, যে আসলে তুল্য সংখ্যা কি জিনিস এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে আমি মূল ভিডিওয়ে চলে যাব। যে তুল্য সংখ্যা আজকের তো টপিক তুল্য সংখ্যা, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার বলি। ইকুইভ্যালেন্ট নাম্বার বেশ কিছু ক্ষেত্রে হয়ে যায়, যেমন আমরা উদাহরণ দিলে যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা 1 নাম্বার। অ্যাসিডের তুল্য সংখ্যা দেখব যে তার প্রতিস্থাপন যোগ্য H+ এর সমান, মানে প্রতিস্থাপন যোগ্য H+, তাহলে এটাকে বলবো অ্যাসিডের তুল্য সংখ্যা। আমরা যদি উদাহরণ দেখি যে HCl, এটাকে যদি আমরা বিয়োজন করি H+, Cl-, তাহলে এখানে কয়টা H+ দিচ্ছে? একটা। তাহলে এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে? ইকুইভ্যালেন্ট নাম্বার আমাদের এখানে 1। ঠিক একইভাবে আমরা যদি দেখি HNO3 নাইট্রিক অ্যাসিড, এটাকে যদি বিয়োজন করি H+ NO3-, এখানে কয়টা ইকুইভ্যালেন্ট নাম্বার তুল্য সংখ্যা? দুইটা H+ ত্যাগ করতেছে, তাহলে একটাতে H+ ত্যাগ করতেছে, তাহলে H+ একটা ত্যাগ করার কারণে তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1। তাহলে আমরা যদি এভাবে দেখি যে CH3COOH, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এটা যদি বিয়োজন করি কি পাই? অ্যাসিটেট আয়ন পাই প্লাস একটা প্রোটন, তাহলে এটা কয়টা প্রোটন ত্যাগ করতেছে? একটা। তুল্য সংখ্যা 1। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে H2SO4, এটা কয়টা প্রোটন ত্যাগ করে? যে H+ SO4 2-, দেখো এখানে দুইটা H+ আছে, তাহলে এখানে 2 দেব, তাহলে এটা দুইটা H+ ত্যাগ করতেছে, এই যে দুইটা, এর জন্য H+ দুইটার জন্য তুল্য সংখ্যা 2। ঠিক একইভাবে আমরা যদি অন্য অ্যাসিড গুলোর ক্ষেত্রে দেখি একটু, কিন্তু এই যে তোমার H3PO4 ফসফরিক অ্যাসিড, এটার কিন্তু তুল্য সংখ্যা কয়টা? এখানে 3টা H+ আছে জন্য এর তুল্য সংখ্যা 3 তেমন না। আমরা এই জিনিসটাকে আমরা একটু গাঠনিক ভাবে দেখব, যে বিলকি ঝিলকি দেখায় যে H3, এটাকে যদি আমরা দেখি কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। কেন? একটা যৌগের সংকেতে যেটা পরিমাণ কম থাকে সেটা তুল্য সংখ্যা, অথবা যেটা তড়িৎ ঋণাত্মকতার মান কম থাকে। তো আমরা দেখো এখানে ফসফরাস, এখানে কেন্দ্রীয় পরমাণু, এর যোজনে এখানে 5, এখানে 4টা অক্সিজেন আছে। আমরা এটার স্ট্রাকচার দেখতেছি, তাহলে এই যে একটা অক্সিজেন, 2টা, 3টা আর একটা 4টা, আর অক্সিজেন তো ডাবল বন্ডে থাকে। এর সাথে হাইড্রোজেন 3টা আছে, আমরা দেখি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখন দেখো এই দুইটার মধ্যে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য কি করবে? অক্সিজেন H+টাকে তার নিজের দিকে টেনে নেবে। তাহলে এখানে কয়টা টেনে নিতে পারছে? OH আকারে একটা, এই যে একটা, 2টা, তাহলে এই যে একটা, 3টা, তাহলে এটার ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে? 3। তাহলে এটা ফসফরিক অ্যাসিড। এই একইভাবে যদি আমরা ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে দেখি যে H3PO3, তাহলে এইখানে আমরা একটু স্ট্রাকচার দেখবো। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, কোনো সমস্যা নেই। এখানে 2টা অক্সিজেন আছে, 3টা, একটা, 2টা, তাহলে ফসফরাসে হাইড্রোজেন কয়টা থাকতেছে? 3টা, যে এখানে একটা H, এখানে একটা H, তাহলে আর একটা হাতে H। তাহলে দেখো এখানে OH আকারে কয়টাকে টেনে নিচ্ছে? এখানে 2টাকে টেনে নিচ্ছে। তাহলে এইটার তুল্য সংখ্যা কত হবে? এইটার তুল্য সংখ্যা আমরা জানি, তাহলে 2টা, যেহেতু OH আকারে টেনে নিচ্ছে, এটা 2টা। ঠিক একইভাবে যদি আমরা ফসফিনিক অ্যাসিড দেখি যে H3PO2 ফসফিনিক, তাহলে ফসফরাস, ফসফরিক, ফসফিনিক, এই 3টা অ্যাসিড। তাহলে এখানে কি দেখবো? এখানেও স্ট্রাকচার দেখবো যে ফসফরাসের যোজনী 5, এখানে অক্সিজেন আছে 2টা, এর সাথে হাইড্রোজেন আছে 3টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে হাইড্রোজেন 3টা আর একটা অক্সিজেনের সাথে, তাহলে ওই আকারে টেনে নিচ্ছে কয়টা? একটা। তাহলে এইটার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। তো তুমি শর্টকাটেও চাইলে মনে রাখতে পারো, এটা হলো তোমার একদম মূল নিয়ম, বেসিক রুলস। আমরা জানার জন্য শর্টকাট মনে রাখবো। একটা যৌগের এই যে এগুলোকে বলা হয়
কি অ্যাসিড? এই অ্যাসিড গুলোকে আমাদের বলা হচ্ছে অক্সো অ্যাসিড, মানে অক্সিজেন যেগুলো থাকে। এই যে ফসফরাসের এই তিনটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখব এখানে অক্সিজেন যত থাকে তার চেয়ে তুল্য সংখ্যা 1 কম। তাহলে এখানে দেখো এই অ্যাসিডে অক্সিজেন 4 আছে, তাহলে তুল্য সংখ্যা 1 কম হলে হবে 3। এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা, তুল্য সংখ্যা 1 কম মানে 2। এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে তুল্য সংখ্যা 1 কম মানে 1। তাহলে দেখো তোমার এই যে 2, এই যে 1, এই যে 3, তাহলে এটা অবশ্য কি মিলে গেছে। তো আমরা এখন যদি দেখি যে ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা, যে ক্ষারের তুল্য সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা প্রতিস্থাপনযোগ্য ওএইচ সংখ্যা। তাহলে ওএইচ, তাহলে প্রতিস্থাপনযোগ্য ওএইচ। আমরা যদি একটু ক্ষারের এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এইটাকে যদি আমরা বিয়োজন করি কি পাই? সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস। তাহলে এটা তুল্য সংখ্যা ওএইচ কয়টা ত্যাগ করতে পারতেছে? 1, তাহলে তুল্য সংখ্যা 1। তাহলে এখানে যদি দেখি আমরা কে ওএইচ, এখানে কয়টা কে ওএইচ কয়টা হাইড্রোক্সিল ত্যাগ করতে পারে? একটা, যার কারণে এর ওএইচ নাম্বার অর্থাৎ ইকুইভ্যালেন্ট নাম্বার 1। ঠিক আছে, একইভাবে আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা বিয়োজন করি কি পাই? Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস। তাহলে এখানে দেখো OH কয়টা ত্যাগ করতে পারতেছে? 2টা, তাহলে তুল্য সংখ্যা 2। ঠিক একইভাবে যদি তোমাকে দেওয়া হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে এটাকে বিয়োজন করলে কি পাবো? Al3 প্লাস 3OH মাইনাস। তাহলে এটা কয়টা ত্যাগ করতেছে? তাহলে 3টা, ইকুইভ্যালেন্ট নাম্বার 3। তাহলে দেখো ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কোনো প্রবলেম নেই, বাট অ্যাসিডের ক্ষেত্রে এই 3টা একটু বিলকি চিটকি দেখায়, এই 3টা মনে রাখতে হবে। এবং আমরা যদি অ্যাসিড ক্ষারের তুল্য সংখ্যা দেখলাম, আমার জায়গা কম, এটা আমি মিশাই দেই, আশা করি সবাই তুলে নিছো। এবং আমার চ্যানেলটা যেহেতু নতুন, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি তাহলে কন্টিনিউ ভিডিও করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তীতে যদি দেখি, তাহলে অ্যাসিড ক্ষার আমরা 2টাই দেখলাম। তাহলে আমরা এখন 3 নাম্বার দেখতেছি, যে লবণের তুল্য সংখ্যা। তাহলে আমরা দেখি লবণের তুল্য সংখ্যা ক্যাটায়নের চার্জের সমান। এখানে মনে রাখবো ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন মানে জানি আল্লাহর দুনিয়ার সকল প্লাস চার্জ ক্যাটায়ন। তাহলে আমরা যদি দেখি যে সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? সোডিয়াম একটা আছে, তার মানে প্লাস চার্জ 1, তাহলে এটা হবে 1। যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম চার্জ কত? 2, তুল্য সংখ্যা 2। আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের চার্জ 3, তাহলে তুল্য সংখ্যা 3। একইভাবে আমরা যদি দেখি FeCl3 মানে ফেরাস ক্লোরাইড, তাহলে FeCl3, তাহলে এখানে দেখো কয়টা আছে? Fe যোজনী 3, তাহলে এখানে প্লাস চার্জ 3, তাহলে এখানে দেখবো যে FeCl2, তাহলে প্লাস চার্জ 2, তাহলে এটা তুল্য সংখ্যা 2। তাহলে এভাবে আমরা লবণের তুল্য সংখ্যা বের করতে পারি। অথবা দেখতে পারি এরকম দেখতে পারি, যেমন তোমার যে Al2SO4 3, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট। দেখো অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা আমরা জানি কত? 3, কারণ চার্জ 3। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ এখানে কত? প্লাস 3। তাহলে কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা, তাহলে প্লাস 3 সাথে 2 গুণ, তাহলে এটা তুল্য সংখ্যা আমরা পাবো 6। ঠিক একইভাবে তুমি যদি এরকম দেখো যে অ্যালুমিনিয়াম কার্বনেট, আচ্ছা অ্যালুমিনিয়াম কার্বনেট না দেখি, যদি আমরা এরকম করে কোনো লবণ পাই, যেমন সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ, তো দেখি সোডিয়ামের জানি কত? প্লাস 1 ক্যাটায়ন, তাহলে 2টা আছে, তাহলে 1 এর সাথে 2 গুণ, তাহলে তুল্য সংখ্যা 2। তাহলে আশা করি এখান থেকে আমার লবণের তুল্য সংখ্যা আর ভুল হবে না। আমরা যদি 4 নাম্বার দেখি, আমরা দেখবো যে অক্সাইডের তুল্য সংখ্যা। তো অক্সাইডের তুল্য সংখ্যা, তাহলে অক্সাইডের তুল্য সংখ্যা আমরা কি দেখবো? যে অক্সাইডের তুল্য সংখ্যার ক্ষেত্রে আমরা এরকম দেখতে পারি, যেমন যে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এর তুল্য সংখ্যা আমরা কেমনে বের করব? সেম প্রসেস, লবণের তুল্য সংখ্যার মতো। অক্সিজেন অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী, এখানে চার্জ কত? 3 আমরা জানি, তাহলে প্লাস কয়টা আছে? তাহলে 2টা আছে, তাহলে এর চার্জ যদি 2 হয় অর্থাৎ 3 হয়, 2টা আছে, তাহলে এর তুল্য সংখ্যা হবে কত? 6।
যদি আমরা এরকম দেখি যে ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখানে ম্যাগনেসিয়ামের চার্জ কত, 2 কয়টা আছে, একটা, তাহলে 2। ঠিক একই ভাবে আমরা যদি দেখি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কয়টা আছে, ক্যালসিয়াম আমরা দেখতেছি একটা চার্জ 2 আছে একটা, তাহলে কত হবে, 2। আশা করি এই যে তুল্য সংখ্যা এগুলো নিয়ে আমাদের আর কোনো কখনোই প্রবলেম হবে না। তো আমরা এখন যে বিষয়টা দেখবো যে জারক বিজারকের তুল্য সংখ্যা। তাহলে জারক বিজারকের তুল্য সংখ্যা কেমনে বের করতে হয়, এটার জন্য কিছু রুলস আছে, এই রুলস গুলো ফলো করে আমরা তুল্য সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা দেখব জারকের তুল্য সংখ্যা, জারক। তাহলে জারকের তুল্য সংখ্যা আমরা যদি একটা উদাহরণ দেখি যে কে এম এন ও 4, তাহলে এইটা একটা জারক, অথবা K2 Cr2 O7 এইটাও একটা জারক। আমরা আপাতত মনে রাখবো একটা যৌগে অক্সিজেন বেশি থাকলে সেটা জারক হয়। তো আমরা দেখো এইটার জন্য আমার প্রথমে মনে রাখতে হবে দর্শক আয়ন কি জিনিস। তাহলে দর্শক আয়ন, দর্শক আয়ন আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় যে সকল যৌগের জারণ মানের কোনো পরিবর্তন হয় না তারা হলো দর্শক আয়ন। তো এইখানের জন্য আমরা মনে রাখতে পারি দর্শক আয়ন আমাদের আসবে H+, সোডিয়াম প্লাস, অথবা আসতে পারে কি পটাশিয়াম প্লাস, SO4 2 NO3 মাইনাস। তাহলে এই যে দর্শক আয়নগুলো, প্রথম স্টেপ হলো দর্শক আয়ন বাদ দিতে হবে। তাহলে এই যৌগের যদি আমরা তুল্য সংখ্যা বের করি, দর্শক আয়ন বাদ দিলাম, থাকলো কি যে MnO4 হইল না, কেন, প্লাস চার্জ বাদ দিছি, তাহলে মাইনাস বেড়ে গেছে। তাহলে এর পরিবর্তিত রূপ লিখবো, যেখানে এই Mn যৌগটা থাকবে এটা Mn2 প্লাসে কনভার্ট হয়ে যায়, Mn2 প্লাস। এখন দেখো অক্সিজেন কয়টা আছে বিক্রিয়কে, 4টা, তাহলে উৎপাদে তৈরি হবে 4 মোল পানি, অর্থাৎ যতটা অক্সিজেন তত মোল পানি। পানিতে হাইড্রোজেন কয়টা, 4 2 8টা, সমসংখ্যক H+ আমরা বিক্রিয়কে যোগ করব। এখন বিষয় হলো তোমার কাছে 8টা প্লাস, ধরো বিষয়টা এরকম 4 5 6 7 8, এখানে নিউট্রাল আছে চার্জ, অর্থাৎ মাইনাস চার্জ একটা, উৎপাদে প্লাস চার্জ দিয়েছো 2টা। তাহলে দেখো তুমি এখান থেকে উৎপাদে দিলা কয়টা, 2টা। তাহলে এখানে তোমার নিউট্রাল করলো কয়টা, একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জকে নিউট্রাল করে দিল। তাহলে তোমার হাতে থাকলো কয়টা প্লাস চার্জ, 1 2 3 4 5। এই 5টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। তার মানে এখানে 8টা, 8টা থেকে 2টা দিছো 6টা, আর নিউট্রাল করলো একটা, তাহলে 6টার থেকে একটা নিউট্রাল করলো মানে 5। এই 5টা হলো তুল্য সংখ্যা। ঠিক একই ভাবে আমরা যদি দেখি যে K2 Cr2 O7 এই যৌগের মধ্যে দেখো তো এই যৌগে দর্শক আয়ন কোনটা, এইটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, অর্থাৎ দর্শক আয়ন বাদ দিতে হবে প্রথম স্টেপ। বাদ দিলে কি থাকে, Cr2 O7, 2টা প্লাস বাদ দিছি, তাহলে 2টা মাইনাস বৃদ্ধি পাইল। দেখো ক্রোমিয়াম যেখানে আছে এটা 2 ক্রোমেট 3+ এ কনভার্ট হবে, ডিরেক্ট মুখস্থ, 2 ক্রোমেট 3+। অক্সিজেন আছে 7টা, তাহলে উৎপাদে তৈরি হবে 7 মোল পানি। পানিতে হাইড্রোজেন 7 2 14টা, সমসংখ্যক H+ আমরা কি করব, বিক্রিয়কে যোগ করব। এখন সমসংখ্যক H+ বিক্রিয়কে যোগ 14টা প্লাস 2টা নিউট্রাল করলো, তাহলে থাকলো কয়টা, 12টা। এখন দেখো যদি এখানে 2 মানে একটার জন্য 3 দাও, উৎপাদে 3 দিয়ে দিলা, তাহলে 2টার জন্য কয়টা দিলা, 6টা দিলা। তাহলে দেখো বিষয়টা তোমার এখানে আছে কয়টা, 14টা আছে, প্লাস 2টা নিউট্রাল করলো 12টা, 12টা থেকে উৎপাদে দান করলা কয়টা, 6টা। তাহলে তোমার হাতে কয়টা ইলেকট্রন থাকলো, 6টা। এই 6টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। আশা করি তুমি বুঝতে পারছো। তো বিজারকের ক্ষেত্রে যদি তুল্য সংখ্যা বের করো, তাহলে বিজারকেও মনে রাখবা যে বিজারক যেমন যে FeSO4 ফেরাস সালফেট, তাহলে এইটাকে দর্শক আয়ন যদি বাদ দেই কি থাকে, যে Fe2+, এটা কিসে কনভার্ট হয়, Fe3+। তাহলে দেখো যে এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করে, একটা, তাহলে তুল্য সংখ্যা কত, 1। ঠিক একই ভাবে যদি H2C2O4 এটার নাম কি, অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যদি দর্শক আয়ন বাদ দেয় কি থাকতেছে, C2O4 হইল না, 2টা বাদ দিছি মাইনাস, তাহলে প্লাস বাদ দিছি 2টা মাইনাস, মানে অক্সালেট। অক্সালেট হয় কত, 2 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে তুল্য সংখ্যা যত মোলে কনভার্ট হচ্ছে, কয় মোলে, 2 মোল, তাহলে এখানে হবে 2 ইলেকট্রন। ঠিক একই ভাবে আমরা পরবর্তী জারক বিজারকের তুল্য সংখ্যা যেহেতু আলোচনা করব, এই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। আশা করি আজকে ক্লাসটা ভালো লাগছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।